আজকে যে জন্য আপনারা এতক্ষণ থাম্বনেল এবং হেডলাইন দেখলেন যে আমাদের যিনি আপনার পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন আর কি, খলিল রাজার খলিল, তিনি আসলে কেন এই মন্ত্রিসভায়, সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করার জন্য, এবং সাথে টুকটাক দু একটা বিষয় নিয়ে আরও আলোচনা হবে। চলুন আগে আমরা এই রাজার খলিল কেন বর্তমান সরকারের মন্ত্রিসভায় আছে। আপনারা যারা 2001 সালের নির্বাচন সরাসরি দেখেছেন, মানে খুব মনোযোগ দিয়ে দেখেছেন, বুঝতে শিখেছেন, তারা জানেন যে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগকে কিন্তু হারানো হয়েছিল। এটা একদম স্বীকৃতকর্তা যে লতিফুর রহমান যিনি ছিলেন, লতিফুর রহমান সিইসি ছিলেন, প্রধান নির্বাচক তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এই ওনারা মিলে আওয়ামী লীগ সরকারকে হারিয়েছিলেন। তা নাহলে আওয়ামী লীগ সরকার এত কম সিট পেত না। আওয়ামী লীগ সরকার, ঠিক আছে, আমি ধরে নিলাম যে হারান নিয়ে আওয়ামী লীগ সরকার জিততো না, ওখানে বিএনপি জামাত জোটই জিততো, যে তাহলে হয়তো 100 সিট মিনিমাম পেত আওয়ামী লীগ, এত কম সিটে আওয়ামী লীগ। তো সেই সময়কার এই যে 2001 সালের তত্ত্বাবধায়ক প্রধান লতিফুর রহমানের ভাইরা হচ্ছেন যে আমাদের এই খলিলুর রহমান, তিনি ভাইরা কাম পিএস ছিলেন এই লতিফুর রহমানের, আমাদের রাজার খলিল। তো ধরেন ওনারাই তো এনেছিলেন ওই সময় বিএনপি জামাতকে, জামাতের জামাত এবং বিএনপির সাথে সখ্যতা কিন্তু এই মেজর খলিলের তখন থেকে। এরপরে যখন এই 17 বছর গেল, এরপর আপনারা দেখলেন যে যখন আপনার এই নতুন ইন্ট্রিম করলেন ডাক্তার ইউনূস, এরপরে ওনাকে উড়িয়ে আনা হলেন কাকে, এই আমাদের খলিল সাহেবকে প্রথমে এনে ওনাকে বানানো হলেন কি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ওই যে রোহিঙ্গাদের কিনে একটা করিডোর খোলা হবে, এইটার জন্য একটা খেলা চলছিল, এইটার জন্য বানানো হলো। এই বানানোর মধ্যে উনি এক সময় যা আপনার অজিত দোভাল স্যার সাথে দেখা করতে গেছেন, তখন অজিত দোভাল বলেছেন যে আপনি কে বলছেন আমি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা। বলছে আপনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, আমার তো আপনার সাথে কথা বলার দরকার নেই, আমি ন্যাশনাল, আপনি যদি কথা বলতে হয় আমার সাথে, যারা কথা বলে আমি কথা বলতে চাই যে রাষ্ট্রীয় একজন কর্মকর্তা যিনি পুরো রাষ্ট্রের আপনার ইয়ের কি বলে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যারা, তাদের সাথে, আমি নিজে একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আমি আপনার রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা নাকি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা আপনার সাথে কথা। চরম বেজ্জতির পরে উনি দেশে ফিরে আসেন, ফিরে এসে পরে ওনাকে আবার সেই ন্যাশনাল উপদেষ্টায় বানানো হয়, পদ ক্রিয়েট করে। এই পদ আমাদের বাংলাদেশে ছিল না। এরপরে আপনাদের নির্ঘাত মনে আছে যখন বিএনপি প্রধান তারেক জিয়া ডিসেম্বরের ভিতর নির্বাচন চাইলেন, সারা দেশ টালমাটাল, হায় 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 হায়, ডিসেম্বরের ভিতর নির্বাচন মানে তো কঠিন জিনিস। তো এই অবস্থায় তারেক জিয়াকে সামাল দেওয়ার জন্য এই আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আমাদের খলিল সাহেব, উনি সরাসরি ডাক্তার ইউনূস সহ বাকি যারা আছেন সবাইকে উড়িয়ে নিয়ে আসলেন কোথায়, আপনার লন্ডনে। এইখানে এনে তারেকের সাথে দেখা টাকা করিয়েছেন এক প্রকার। আপনার যদিও সম্মান দেখিয়ে তারেক ওনার ওখানে গিয়েছে, কিন্তু এক প্রকার এরকম যে তারেকের কাছে, তারেক তুমি আমার আব্বা, প্লিজ আমাকে বাঁচাও, ইনুসের কথা হতো যে আমি তুমি এভাবে করিও না, আমি নির্বাচন দিয়া দিব রে বাবা, আমেরিকার এই ঘটনা সব বুঝাইয়া টুজাইয়া দিয়া নির্বাচনে তুমি আসবা বাবা, এগুলো বইলে টইলে গেলেন। এরপর আপনি দেখেন যে এই যে যতগুলো দেশের অ্যাম্বাসেডার বাংলাদেশে নিযুক্ত, আমেরিকান, তার ব্রিটিশ, অমুক তমুক সব অ্যাম্বাসেডাররা কিন্তু আইসা সরাসরি এসে তারেকের সাথে দেখা করে যান। সেগুলো কিন্তু এই ইয়ের কাজ, কার, খলিলের কাজ, খলিলুর রহমানের কাজ। মানে পুরো পৃথিবীর যত কূটনীতিক আছে এদেরকে গোলাইয়া আইনা তারেকের সাথে বৈঠক করাচ্ছেন সব খলিল। তো এত কিছু যে লোকটা করছে, সেই লোকটার প্রতি তো কৃতজ্ঞতা তো থাকবে না, ও তো আর সীমারের বাচ্চা না, তারেক তো আর সীমার না বা পশুর সন্তান তো না, সুতরাং তার তো একটা সিম্পেথি বা এক্সপেক্টেন্স থাকবে। আর কেন জানি মনে হচ্ছে সেই এক্সপেক্টেন্স এবং সেই সিম্পেথির কারণে যে আপনি এত বছর পরে আমাকে ক্ষমতায় এনে দিয়েছেন, এর উপহার হিসাবে খলিলকে এটা দিতে পারে। এবং খলিলের সাথে যেহেতু ইন্টারন্যাশনালি 18 মাসে ব্যাপক একটা কানেকশন আছে, সেই জন্য আপনার উনি দিতে পারেন। এবং দ্বিতীয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেহেতু ভারত,
এবং বিএনপির অনেক বড় বড় সিনিয়র টপমোস্ট নেতা আছেন, যেমন আপনার এই সালাউদ্দিন সাহেব আছেন, আমির খসরু আছেন। ওনারা যে হয়তো আপনার নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমুক তমুক সবার সাথে কথা বলতে পারবেন, ওনাদের এই ক্যাপাসিটি আছে। যে কোনো বড় বড় হাই পলিটিক্যাল ফিগারের সাথে কথা বলতে পারবেন, কিন্তু ওনারা কেউ ওই ক্যাপাসিটি নেই যে অজিত দোভালের সাথে কথা বলতে পারবেন। এখন আপনারা বলতে পারেন ভাই অজিত দোভালের সাথে কেন নয়? কারণ অজিত দোভাল তো ভাই না, রাজনীতিবিদ না, উনি টেকনোক্রেট, উনি রাজনীতিবিদ না, উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। উনি একমাত্র ব্যক্তি যে উনি জিও পলিটিক্স, ন্যাশনাল সিকিউরিটি এগুলোর উপরে উনি স্পেশালিস্ট, এইটা নিয়ে উনি কাজ করেন। উনি সরাসরি নরেন্দ্র মোদীর কানে যাইয়া বলতে পারেন। উনি কোনো রাজনীতিবিদ না, উনি কোনো রাজনীতি ঘরানা থেকে আসেন নাই। এটা যদি কেউ মনে করেন যে উনি নরেন্দ্র মোদীর রাজনীতি করেন, না 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 না, উনি একদম পুরোপুরি আলাদা। সুতরাং ওনার মতন একজন লোককে এই খলিল বুঝাইয়া শুনাইয়া নরেন্দ্র মোদীর সাথে ইউনুসের মিটিং করে ফেলছে। সুতরাং তারেক জিয়া হয়তো সেটাও চিন্তা করছে যে এই লোককে দিয়া হয়তো আমরা একটা কাজ করাইতে পারবো, যেহেতু সীমান্তে এখন চরম সমস্যা ইন্ডিয়ার সাথে, তো পুরা যায় অবস্থা, এগুলো থেকে হয়তো ঘুরে আনতে পারবো। এইসব বিষয় চিন্তা করে হয়তো খলিলকে রেখেছে। আর অনেকেই এখন বলছেন যে ভাই দেখেন এই এরা কখন নিষেধাজ্ঞা তুলবে আওয়ামী লীগের উপর থেকে, আওয়ামী লীগ রাজনীতি ফিরে। তো আমি বলবো কি জানেন, আওয়ামী লীগ নেতা কর্মী আপনার যারা আছেন, তাদের যদি আপনাদের যদি সামান্যতম লজ্জাবোধ থাকে, তাহলে আপনাদের শক্তি প্রদর্শন করে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয় শুধু, আর নিষেধাজ্ঞা থাকার না থাকা আপনাদের রাস্তায় নামা উচিত। তার কারণ হচ্ছে যে তা না হলে অতীতেও শুনে এসেছি যে জিয়র রহমানই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। আর এবার যদি তারেক জিয়ার হাতে এটা যায়, তাহলে আজীবনের জন্য শুনতে থাকবেন। তার মানে আপনাদের রাস্তায় কিছু করার আর ক্ষমতা নাই। তো আওয়ামী লীগ এখন যদি ফিরে আসে, রাস্তার উপরে ক্ষমতা দেখায়, ক্ষমতা দেখাইয়া যদি এই ওনাদের উপর থেকে যে অবৈধ যে এই নিষেধাজ্ঞা এগুলো বাতিল করাতে সরকারকে বাধ্য করতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে মূল কাজ। আর সেটা না হইলে আগামী অদূর ভবিষ্যতে শুনবেন তারেক জিয়া মাত্র আসলো, 3-6 মাস যাক। কারণ এখন তো সারা বাংলাদেশে তারেক কিয়ামত, তারেক মাতাম, তারেক ঈদ উৎসব, তারেক শাড়ি, তারেক শার্ট, তারেক প্যান্ট, এইরকম মানে সারা বাংলাদেশ তারেকময়। সরি টু সে, সারা বাংলাদেশ তারেকময়, এটা নর্মাল। আগামী 3 মাসে তারেকময় থাকবে। এরপরে আস্তে আস্তে বোঝা যাবে আসলে উনি কি করছেন না করছেন, তখন হয়তো সমালোচনা করা যাবে, সমালোচনার সময় থাকবে। সম্প্রতি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হলো, সেই নির্বাচনের মান নিয়ে আর কথা বলবো না, শুধু এটুকু বলতে চাই যে নির্বাচনের আগে দেশে বিদেশে এমন একটা ধারণা দেওয়া হয়েছিল যে এবার নিশ্চিতভাবে জামাতি ইসলাম ক্ষমতায় আসবে। এমনকি এই ইলেকশনের আগে যারা দেশ থেকে ঘুরে এসেছে, বেশ কয়েকজনের সাথে কথা বলে দেখেছি যে ভাই এবার জামাত ক্ষমতায় আসবে। তারা অনেক রকমের পরিসংখ্যান দেখালো, অনেক কিছু দেখালো, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো একটা ঢেউ তুলেই ফেলেছে, একটা ন্যারেটিভ তারা প্রায় এস্টাবলিশ করে ফেলেছিল যে এবার জামাতি ইসলাম ক্ষমতায় আসবে। কিন্তু নির্বাচনে আপনারা দেখেছেন জামাতি ইসলাম এককভাবে সিট পেয়েছে 68টা, আর তাদের 11 দলীয় জোট সব মিলে তারা সিট পেয়েছে 77টা। ক্ষমতায় যাবে নিশ্চিত অবস্থার একটা দল যখন 77টা সিট পায় জোটগতভাবে, তখন তাদের এই ব্যর্থতার কারণ কি, এটি নিয়ে তাদের একটি মূল্যায়ন হয়েছে সম্প্রতি, এবং আমি একটি সংক্ষিপ্ত রিপোর্ট পেয়েছি 4 পৃষ্ঠার। সেই রিপোর্টটা তারা নির্মোহভাবে নিজেদের রাজনৈতিক অর্জন এবং এই নির্বাচনী ফলাফলটাকে বিশ্লেষণ করেছে। যদিও জামাতের আমির বলেছেন যে তাদের সিট তিনি 4 গুণ বাড়িয়েছেন, কারণ স্বাধীন বাংলাদেশে জামাতি ইসলাম সর্বোচ্চ সিট পেয়েছিল 91 সালের সংসদ নির্বাচনে, 18টি আসনে তারা জয়লাভ করেছিল। আর এবার সে 18-র 4 গুণ প্রায় বলা যায় আর কি, 68টা সিট পেয়েছে, কিন্তু ক্ষমতায় তো যেতে পারেনি। তাদের এই আত্মমূল্যায়নের যে রাজনৈতিক রিপোর্টটা, সেখানে বলা হয়েছে যে জন্মের পর থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়ে তারা এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের সরকারে তাদের লোক, প্রশাসনে তাদের লোক, 64টা জেলার ডিসিদের মধ্যে 50টার বেশি ডিসি তাদের মতের অনুসারী। সুতরাং তারা আর কখনো এরকম অনুকূল পরিবেশে নির্বাচন করেনি, কিন্তু সেই নির্বাচনটা তারা এতটা
অনুকূল পরিবেশে করেছে। পাশাপাশি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। শুধু যে নির্বাচন থেকে দূরে রেখেছে তা না, তাহলে আওয়ামী লীগের নেতৃত্বের একটা বড় অংশকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এদিক দিয়েও তাদের এই নির্বাচনে কিন্তু ব্যাপক অনুকূল পরিবেশ ছিল, কিন্তু দেখা গেল যে ফলাফলে তারা সেই মানে পজিটিভ সিচুয়েশনটাকে ক্যাশ করতে পারেনি। বরং এই সময় তাদের নেতাদের যে আচরণ, এক একজন নেতার কথাবার্তায় মনে হতো যে তারা ক্ষমতায় চলে গেছে। তাদের বিশেষ করে তাদের যে ছাত্র শিবির আছে এবং তাদের যে অনুসারী আছে, তাদের যেসব কথাবার্তা, তাদের যেসব মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের যেসব অবস্থান, তারা পাকিস্তানি সংস্কৃতি লালন পালন করছে, কাওয়ালি অনুষ্ঠান করছে, কথায় কথায় ৭১কে অসম্মান করছে, এই সব মিলিয়ে দেশব্যাপী কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে একটা অপিনিয়ন ডেভেলপ করেছিল। এবং আমি আজকেই খবর পেলাম একজন ৬৫ বছরের একজন হিন্দু নারী, তিনি বললেন যে তার খুব কষ্ট হয়েছিল। তিনি আওয়ামী লীগের সমর্থক, তিনি জামাতের উত্থান ঠেকানোর জন্য তিনি ইচ্ছের বিরুদ্ধে ধানের শীষে ভোট দিয়েছেন। তো সারা দেশে জামাত তাদের আচরণের কারণে, তাদের ছাত্র সংগঠন, অন্য সব তাদের বিহেভিয়ার, তাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে অবস্থান, সব মিলিয়ে পুরা জাতির একটা মেজরিটি অংশকে তারা কিন্তু তাদের এগেইনস্টে দাঁড় করিয়ে দিয়েছে, যার ফলাফলের রিফ্লেকশন কিন্তু এবারের এই নির্বাচনে হয়েছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত ফল লাভ করেনি। এবং তাদের এই বাড়াবাড়ি, মুক্তিযুদ্ধকে নিয়ে তাদের লুকোচুরি, ৭১-এ তাদের ভূমিকা, এইটার থেকে কিন্তু তারা বেরোতে পারেনি। যদিও জামাতের আমির নানানভাবে সেই জন্ম থেকে আজ পর্যন্ত যদি ভুল করে থাকি, যা ভুল করেছি সব কিছুর জন্য মাপ চাই, কিন্তু স্পেসিফিক ৭১ প্রশ্নে কিন্তু তারা স্পষ্ট করেনি এবং সেটার মাসুল দিয়েছে তারা, সেটার ফল ঘরে তুলেছে বিএনপি। যেহেতু নির্বাচনের মাঠে আওয়ামী লীগ ছিল না, সুতরাং বিএনপি এই মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়েই তারা কিন্তু অনেক এগিয়ে গেছে। বিএনপি অনেক পোলাইট অ্যাপ্রোচ ছিল, যেখানে জামাত খুব অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ ছিল, মানুষ এটা পছন্দ করেনি। তো এখন জামাতের সর্বশেষ যে মন্তব্যটা, সেটা হলো যে এত অনুকূল পরিবেশে যদি আমরা নির্বাচনে জয়লাভ না করতে পারি, তাহলে ভবিষ্যৎ কি এই দলটা? এই মূল্যায়নে আরও বলা আছে যে তারা যে ৭৭টা সিট পেয়েছে জোটগতভাবে, তার মধ্যে ১২টা সিট তারা শেষ মুহূর্তে নেগোশিয়েট করে চেয়ে নিয়েছে। যেমন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিক নির্বাচনে পরাজিত হয়েছিলেন, এনসিপির আহ্বায়ক মিস্টার নাহিদ নির্বাচনে পরাজিত হয়েছিলেন, সেখানে জয়লাভ করেছিল বিএনপির প্রার্থী কায়ুম। বিএনপির আরেক প্রার্থী, যিনি পরবর্তীতে টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, মিস্টার আমিনুল হক, মিস্টার আমিনুল কিন্তু জয়লাভ করেছিল, তাকেও হারিয়ে দেওয়া হয়েছে। এরকম ১২টা আসনে ফোনের মাধ্যমে বিএনপির সাথে নেগোশিয়েট করে ফলাফল বদলে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে তারা কনসার্ন, তারা কিছুটা হতাশ এবং তারা মনে করে যে ভবিষ্যতে তো এরকম সিচুয়েশন নাও থাকতে পারে এবং সেক্ষেত্রে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাদের আরও চিন্তা ভাবনা করা দরকার। এদিকে গতকাল জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিয়েছেন তারেক রহমান। তার ভাষণটি প্রচারিত হবার কথা ছিল সন্ধ্যা ৬টার দিকে, কিন্তু ভাষণটি আলটিমেটলি প্রচারিত হয়েছে রাত ৯টা ৪৫ মিনিটে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে রমজান শুরু হয়েছে, সুতরাং গত রাত থেকে তারাবির নামাজ শুরু হয়েছে। তো তারাবির নামাজের কাছাকাছি সময়ে এই ভাষণ সম্প্রচারটা অনেকেই প্রশ্ন তুলেছে এবং কেউ কেউ বলেছে যে এই দলে, এই সরকারে কেউ কি ছিল না যে একটু মনে করিয়ে দেওয়া যে রোজার দিন তারাবির এই সময়ে রাত 9:30টায় ভাষণ প্রচারের খুব একটা ভালো সময় না, এটা নিয়ে কথা উঠেছে। এনিওয়ে, আমি বললাম আজকে যমুনায় ডক্টর ইউনূসের শেষ দিন, তিনি আজকে সন্ধ্যায় যমুনা ছেড়ে চলে যাবেন, তার ব্যক্তিগত বাসভবন আছে গুলশানে, সেখানে চলে যাবেন।
আমরা ইতিমধ্যেই দেখেছিলাম যে একটা ভিডিও ক্লিপ দেখায় বলা হচ্ছে যে ডক্টর ইউনূস একা একা একটা ট্রলি টানতে টানতে চলে যাচ্ছে। এটা একটা পুরনো ভিডিও ফুটেজ। ডক্টর ইউনূস এখনো বাংলাদেশে আছে। কাল থেকে যমুনা ঝাড়ফুঁক শুরু হবে এবং যতদূর খবর পেয়েছি তারেক রহমান শুরুতে যমুনাতেই উঠবেন। এদিকে আমাদের যে নবনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি সচিবালয়ে গিয়ে তার দায়িত্ব কাজ শুরু করেছেন এবং তিনি বলেছেন যে দেশে মবের শাসন, যে মবের সন্ত্রাস, সেটা শেষ। এবং তিনি আরও বলেছেন যে ৫ই আগস্ট সহ তারপরে যতগুলো মবের ঘটনা ঘটেছে সেগুলোর জন্য মামলা করা যেতে পারে। এই যে তিনি বললেন যে মবের সন্ত্রাস শেষ, তিনি যখন এই কথাগুলো বলছেন তখনই আমরা খবর পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির লোকজন সহ, এমনকি কোথাও কোথাও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক বা তাদের চেলাপেলারা, তারা এখনো মব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এই যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অফিসে বোধহয় কেউ ব্যানার টানিয়েছিল, এর জন্য ছাত্র দলের নেতা জাকির, যাকে অনেকে সন্ত্রাসী জাকির বলে থাকে, তার লোকজন গিয়ে মব সন্ত্রাস করেছে, যারা এই আওয়ামী লীগ অফিসে গিয়ে ব্যানার বা পতাকা উড়িয়েছিল। তো একদিকে মন্ত্রী হিসেবে আপনি যখন বলছেন যে দেশে মব সন্ত্রাস আর হবে না, ঠিক তখনই দেখছি যে আপনার দলের লোকজনই এবং এইসব করছে। এবং সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এইসব সন্ত্রাসী জাকিররা যদি প্রশ্রয় পেতে থাকে, তাহলে আপনাদের জনপ্রিয়তা হারাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ক্ষমতার শুরুতে যেটা বলছিলাম যে হানিমুন পিরিয়ডে থাকে নেতাকর্মীরা, তারা ঠিক বুঝতে পারে না, কিন্তু এর মধ্য দিয়েই সময় খুব দ্রুত গড়িয়ে যায় এবং এইসব জাকিররা কিন্তু একটা দলের জন্য বোঝা হয়ে দাঁড়ায়।